আজ দুপুরের প্রাকৃতিক ভূমিকম্প যা পশ্চিমবঙ্গের অনেক জায়গা থেকে অনুভূত হলো, তা কি আগামী পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে যে ভূমিকম্প আসতে চলেছে তার সংকেত দিয়ে গেল? কেন বলছি? আগামীকাল 28 তারিখ এসআইআর শুনানি পর্ব শেষে প্রথম ভোটার তালিকা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে এবং আজকেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আরও কিছু দাবি দাওয়া পেশ করা হয়েছিল, যেগুলো সুপ্রিম কোর্ট প্রায় নাকচি করে দিয়েছে। এবং এটাও জানা যাচ্ছে যে আগামীকালের যে ভোটার লিস্ট বেরোতে চলেছে, সেই ভোটার লিস্টের পরে যে সাপ্লিমেন্টারি বা অ্যাডজয়েনার বা সংযোজনী ভোটার লিস্টগুলি বেরোবে, সেটি একটি না একাধিক ভাগে বেরোবে। কতদিন ধরে বেরোবে? ভোট ঘোষণা এবং শেষ মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন, তার আগে পর্যন্ত তা বার করা যাবে। এ নিয়ে তো আলাপ আলোচনা বিশ্লেষণ চলতে থাকবে আগামী দিনগুলিতে। কিন্তু আগামীকাল যে ভোটার তালিকা, বহু প্রতীক্ষিত যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে এবং তাতেও বিভিন্ন রকমের ক্যাটাগরি থাকছে। নাম যার আছে, তার যার নাম বাদ গেছে, তার যার নাম বিচারাধীন, সেগুলোও কিন্তু তার পাশে মার্কিং করে দেওয়া থাকবে। কিন্তু এর সাথে সাথে যেটা জানা যাচ্ছে, যেটা নিয়ে আমরা গতকালকের যে এপিসোডগুলো আছে সেগুলোতে বিস্তারিত আলোচনা করেছি, যে ভোট এবং ভোট মানেই পশ্চিমবঙ্গে অশান্তি, গোলযোগ, বুথ রিগিং, কাউন্টিং রিগিং ইত্যাদি, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি, জীবনহানি। এইটা ভোটের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মনের সঙ্গে যেন একটা সম্পৃক্ত হয়ে গেছে এই আতঙ্কগুলি। আমাদের নিজস্ব ভোটাধিকার, সেই ভোটাধিকার আমাদের সাহস জুগিয়েও যে লাইন পর্যন্ত যেতে পারে, অনেক সময় গিয়ে দেখে যে শেষ পর্যন্ত তার ভোটটা তার যাওয়ার আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন এই সমস্ত কিছুর জন্য প্রত্যেকবার ভোটে এবং ভোটের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তরফ থেকে দাবি ওঠে যে নিরাপত্তার ব্যবস্থাটা সুদৃঢ় করা হোক। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। আমরা কি দেখেছি অতীতে? এই সেন্ট্রাল ফোর্সকে আমরা দোলনায় দোল খেতে দেখেছি, বাগানে পিকনিক করতে দেখেছি। এই সেন্ট্রাল ফোর্সের যে রুট মার্চ বা এরিয়া ডমিনেশন, যাই কিছু বলেন না কেন, সেগুলো আমরা কোথায় দেখেছি? আসল সাধারণ গ্রামের মধ্যে বা শহরের ঘনবসতি বা বসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে, সেই রাস্তাগুলিতে না হয়ে ধান ক্ষেতের আল দিয়ে তারা হাঁটতে থাকেন, অথবা পেট্রোল পাম্পে গিয়ে জিরিয়ে নেন, অথবা মেন রাস্তা দিয়ে, যেটা হাই রোড হোক বা মেন রাস্তা হোক, যেখানে প্রায় কোনো ঘর বাড়িই নেই, সেখান থেকে তারা হেঁটে হেঁটে যেতে থাকেন। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন এই সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা নিয়ে কিন্তু বেশ কিছু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। সেগুলো কি, সেগুলো জানবো। নমস্কার, মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথম হচ্ছে প্রযুক্তিগত বেশ কিছু পদক্ষেপ নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা নিয়ে ফেলেছে। সেগুলো হচ্ছে, প্রত্যেক সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান থাকবেন প্রত্যেকের ক্ষেত্রে বডি ক্যাম, প্রত্যেকের গাড়িতে জিপিএস সিস্টেম ইনস্টল করা থেকে শুরু করে একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থাকবে। এবং সেখানে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোথাও বেড়াতে যাওয়া চলবে না, কোথাও বসে থাকা চলবে না, নির্দিষ্ট সেন্সিটিভ জায়গাগুলোতে ঘুরতে হবে ইত্যাদি প্রচুর বড় একটা নির্দেশিকা। এখন আপনার এলাকায়, আমার এলাকায় আমরা কতটা সুরক্ষিত থাকছি, আমরা সহনাগরিকরা মিলে, সেটা কতটা জানা যাবে, সেই জানার চেষ্টা আমরা করব এই এপিসোডেই। যে একদম সেন্ট্রাল ফোর্স কিভাবে কোথায় কোথায় ডিপ্লয় হচ্ছে, কতটা সংখ্যায় ডিপ্লয় হচ্ছে, এবং তাদের এই মুহূর্তে তাদের উপর কি নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটা
একদম আমাদের এই যে দেখছেন অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, তার পাতা খুলে আপনাদেরকে দেখাবো বিস্তারিত তথ্যটা। কিন্তু এর পরেও, এত কিছুর পরেও, যখন কিনা এসআইআর এর তালিকা যেদিনকে বেরোচ্ছে সেই দিনকে থেকেই কিন্তু প্রায় সেই দিন থেকেই সেন্ট্রাল ফোর্স রাজ্যে নিযুক্ত হয়ে যাচ্ছে। এটা রাজ্যের মানুষের কাছে অত্যন্ত একটা ভরসা বা একটা সুন্দর আশার চিত্রকে তুলে ধরে। তেমনি আমরা গত এপিসোডগুলোতে বলেছি যে এবার পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে নজিরবিহীন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে প্রায় 5-6 মাস যাবত নির্বাচন কমিশন এই রাজ্যের উঠোনে টুল পেতে বসে আছে, কেন না এই এসআইআর পরিচালনার ক্ষেত্রে, এবং তারা বিস্তারিতভাবে বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়েছে, যে কলা কৌশল তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে, যে ধরনের অশান্তি পাকানো হয়েছে এবং যে ধরনের দুর্নীতি তারা সরকারি অফিসিয়ালদের ক্ষেত্রেও তারা দেখেছেন, যার জন্য বহু সাসপেনশনও ঘটেছে, তাতে করে নির্বাচন কমিশন কিন্তু একটা সম্যক চিত্র এই রাজ্যে দেখেছে যে বাপরে, এই রাজ্যে ভোট পরিচালনা করা কি ব্যাপার। এবং আমাদের ধারণা যে এটা নির্বাচন কমিশনের আগামী দিনগুলিতে খুব সাহায্য করবে। এমনকি এই এসআইআর নিয়ে মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েই চলেছে একের পর এক হিয়ারিং, একের পর এক রাজ্য সরকারের সমস্ত দাবিগুলোকে সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দেওয়া সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে প্রতিদিন যদি এইভাবে সুপ্রিম কোর্টে চলে আসে তাহলে তো খুব মুশকিল। কাজে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরক্ত হয়ে উঠেছে। এখন আমাদের দেখার যে এইভাবে যে ব্যবস্থাটা, নিরাপত্তা বলয়টা তৈরি করা হচ্ছে সেটা একদম ভোটের কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত রাখতে হবে, এবং মানুষের নিরাপত্তার জন্য ভোটের পরেও সেই ডেপ্লয়মেন্টটা থাকা জরুরি। ইতিমধ্যেই এসআইআর নিয়ে এবং এই ভোটার তালিকা প্রকাশ নিয়ে বিরোধী দলনেতা, বিরোধী দলগুলো প্রচুর আশঙ্কা প্রকাশ করেছে, এবং আমাদের মানুষের ভাষার তরফ থেকে আমরাও আশঙ্কা প্রকাশ করেছি যে যারা এসআইআর হওয়ার আগে থেকে যদি যে সমস্ত মানুষজন অশান্তি পাকাতে পারে, তাহলে তালিকা বেরোনোর পরে যদি তাদের নাম কোনো কারণে সেখান থেকে বাদ যায়, তারা কি ধরনের কি করতে পারে। এবং সেই কারণে আমরা মানুষের ভাষার তরফ থেকে বারংবার শান্তির আবেদন জানাচ্ছি সমস্ত মানুষের কাছে, শৃঙ্খলার আবেদন জানাচ্ছি, সংবিধানকে মেনে চলবার আবেদন জানাচ্ছি, এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে উপযুক্ত জায়গাতে যাতে শান্তি বজায় থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এই সব শেষেও তো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে দর্শক, শুধু দর্শক বিন্দু। এর পরেও যে প্রশ্নটা খুব বড় আকারে থেকে যাচ্ছে, যেটা আমরা মানুষের ভাষা থেকে বারবার তুলছি, এই এসআইআর প্রসেসটা যেমন নির্বাচন কমিশনের নিজস্ব কোনো স্টাফ থাকে না, তারা রাজ্য সরকারের স্টাফকে এক প্রকার হায়ার করে বা নিযুক্ত করে কাজটাকে চালায়, এটা যেমন একটা দিক। এবং এই এসআইআর প্রসেসের যে ভুল ভ্রান্তিগুলো এবং আজ পর্যন্ত যে টালবাহানাগুলো হলো, সেটা আমরা যেমন বলেছি, তেমনি বিরোধী দলনেতা, বিরোধী দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শুভেন্দু অধিকারী মহাশয়, তারা পর্যন্ত সেই প্রশ্নগুলো তুলেছেন, এবং এছাড়া বহু মানুষ তুলেছে যে এই যে ভুল ভ্রান্তিগুলো, এটা তো এদের হাত দিয়েই হলো। কিন্তু সেই সঙ্গে রিলেটেড একটা কোশ্চেন হচ্ছে এই, অতীতে এবং বর্তমানেও আমরা দেখতে পাই কি? অতীতে আমরা দেখেছি, বর্তমানটা কি হবে সেটা দেখবো। সেটা কি? সেটা হচ্ছে এই যে সেন্ট্রাল ফোর্সটা ডিপ্লয় করা হয়, সেটা কাদের দ্বারা পরিচালিত হয়? এটা তো পরিচালিত হয় সেই জেলার যিনি ডিএম থাকেন, তারপরে এসডিপিও থাকে, এসডিও থাকেন, এই সমস্ত আধিকারিকদের দ্বারা, এবং সব শেষে নির্দিষ্ট এলাকার থানা মানে পুলিশ, এই পুলিশের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা একটু উঁচু র্যাঙ্কের যে সমস্ত অফিসাররা আছেন, তারা কি করেন? তারা এই সেন্ট্রাল ফোর্সের সামনে হাঁটতে থাকেন,
এবং এলাকাগুলোকে তারা চেনাতে থাকেন। এখন মূল প্রশ্ন হচ্ছে এই যে এই পুলিশই যদি বা এই প্রশাসন কতটা নির্বাচন কমিশনের কনফিডেন্সে আছে, এটা একটা বড় প্রশ্ন কিন্তু থাকছে যে পুলিশ কতটা বা প্রশাসন কতটা এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। যদি না করে তাহলে নির্বাচন কমিশন কি কি ব্যবস্থা সেক্ষেত্রে গ্রহণ করতে পারে, কারণ গন্ডগোল হয়ে গেলে বা ভোট চুরি হয়ে গেলে সেটা তো হয়েই গেল, বা যাতে সেটা না হয় তার জন্য নির্বাচন কমিশনের কি ব্যবস্থা আছে, যেখানে নির্বাচন কমিশন নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই রাজ্য সরকারের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রচুর প্রশ্ন তুলল এবং সলিসিটর জেনারেল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু করে নির্বাচন কমিশনের আইনজীবীরা বারংবার বলেছে রাজ্য সরকারের অসহযোগিতার কথা, রাজ্য প্রশাসনের অসহযোগিতার কথা। তাহলে তাই যদি হবে তাহলে নিরাপত্তার ক্ষেত্রে আপনি 1000টা মিটিং করুন, 1000টা মিটিং করার পরে এই যে ফোর্স ডিপ্লয়মেন্টটা হবে সেটাতে এই প্রশাসন কতটা নিরপেক্ষতা দেখাতে পারে, এইটা নিয়ে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনাদেরও কি থাকছে না? আপনারা কমেন্টে সেটা জানাবেন। আর আমরা ঝট করে চলুন দেখে নিই যে মূল রিপোর্টটাতে কি আছে, কোথায় আপনার আমার এলাকায় কোথায় কতটা এই সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হচ্ছে। আর এটার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের আগামী ভোট কতটা শান্তিপূর্ণ হতে পারে এবং সেটার ব্যাপারে নির্বাচন কমিশনের সদিচ্ছা কতটা। আমরা সাধারণ ভোটার মানুষ, তারা নিরাপত্তা চাই, নিরাপত্তার নাটক নহে। চলুন আমরা দেখে নিই পুরো রিপোর্টটি। নমস্কার, মানুষের ভাষার অনলাইন সংবাদ মাধ্যম মানুষের ভাষা .com-এ আপনাদের সকলকে স্বাগত। যে বিশেষ খবরটির দিকে আমরা প্রথমেই নজর রেখেছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক SIR এর পরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বিষয় নিয়ে ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই বঙ্গে কেন্দ্রীয় বাহিনী 480 কোম্পানির মধ্যে অর্ধেক আসছে শুরুতেই। আসছি সংবাদটির বিস্তারিতভাবে পড়ে নেওয়ার জন্য। সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPF মোতায়েন করা হতে চলেছে। এক নজিরবিহীন পদক্ষেপে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই আগামী 28শে ফেব্রুয়ারি সংশোধিত ভোটার তালিকা প্রকাশের দিন থেকেই এই বাহিনী মোতায়েন শুরু হয়ে যাবে। কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এর মধ্যে 240 কোম্পানি আসবে 28শে ফেব্রুয়ারির মধ্যে, যেদিন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। বাকি বাহিনী চলে আসবে 10ই মার্চের মধ্যে। ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করতেই আগে ভাগে এই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার পদক্ষেপ নিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই প্রসঙ্গে বলেন, 1 মার্চের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তারা এরিয়া ডমিনেশন বা রুট মার্চের কাজ করবে। তারা অলস বসে থাকবে না। রাজ্যের আইন শৃঙ্খলায় তারা সহায়তা করবে। জেলা শাসক, DM এবং পুলিশ সুপাররা অর্থাৎ SP তাদের গাইড করবেন। জওয়ানদের কাছে বডি ক্যাম থাকবে এবং তাদের গাড়িতে GPS লাগানো থাকবে। প্রোটোকল অনুযায়ী আমরা তাদের ওপর কড়া নজর রাখব। বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেখানে 30 কোম্পানি বাহিনী থাকছে। এরপরেই আরেক সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, যেখানে 16 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। যার মধ্যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে বাহিনী থাকবে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 35টি পুলিশ জেলা বা PD এবং কমিশনারেট রয়েছে। উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়াও ব্যারাকপুর পুলিশ জেলায় 9 কোম্পানি, বসিরহাট PDতে 7, বারাসাত PD বা পুলিশ ডিস্ট্রিক্টে 6, বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে
4 বিধাননগর পুলিশ কমিশনারেটে 4 কোম্পানি করে সিএপিএফ মোতায়েন করা হবে। আর এক সীমান্তবর্তী জেলা দক্ষিণ 24 পরগনায় 15 কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হবে। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 6, বারুইপুর পুলিশ জেলায় 5 এবং সুন্দরবন পিডিতে 4 কোম্পানি। হাওড়া জেলাতেও 15 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেটে 7 এবং হাওড়া গ্রামীণ পিডিতে 8 কোম্পানি জওয়ান থাকবেন। এরপরেই সর্বোচ্চ বাহিনী মোতায়েন করা হবে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে, সেখানে এবং হুগলিতে সেখানে 14 কোম্পানি, চন্দননগর পিডিতে 8 এবং হুগলি গ্রামীণ পিডিতে 6 মোতায়েন থাকবে। কলকাতা, মালদহ এবং নদিয়া এই 3 জেলার প্রতিটিতে 12 কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে। নদিয়ায় রানাঘাট এবং কৃষ্ণনগর পিডিতে 6 কোম্পানি করে বাহিনী মোতায়েন হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরে মোতায়েন হবে 11 কোম্পানি, রায়গঞ্জ পিডিতে 6 এবং ইসলামপুরে 5। এছাড়াও কোচবিহারে 9 কোম্পানি, পূর্ব বর্ধমানে 8 কোম্পানি, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং জলপাইগুড়িতে 7 কোম্পানি করে, দার্জিলিংয়ে 6, আলিপুরদুয়ারে এবং পুরুলিয়ায় 5 কোম্পানি করে এবং শিলিগুড়ি ও পুলিশ কমিশনারেটে ও কালিম্পংয়ে 3 কোম্পানি করে সিএপিএফ মোতায়েন করা হবে। খুব সংক্ষেপে জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তালিকা এক নজরে। উত্তর 24 পরগনা মোট 30 কোম্পানি থাকছে। মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদ 8 এবং জঙ্গিপুর ধরে 16 কোম্পানি। দক্ষিণ 24 পরগনা অর্থাৎ ডায়মন্ড হারবার 6, বারুইপুর 5 এবং সুন্দরবন 4 ধরে 15 কোম্পানি। হাওড়া কমিশনারেট 7 এবং গ্রামীণ 8 অর্থাৎ মোট 15। পূর্ব মেদিনীপুর 14 কোম্পানি। হুগলি অর্থাৎ চন্দননগর 8 ও হুগলি গ্রামীণ 6 ধরে 14 কোম্পানি। কলকাতা 12 কোম্পানি। এরপরে আসছে মালদহ 12 কোম্পানি, নদিয়া রানাঘাটে 6 কোম্পানি, কৃষ্ণনগরে 6 কোম্পানি অর্থাৎ 12 কোম্পানি, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ 6 কোম্পানি, ইসলামপুর 5 কোম্পানি অর্থাৎ 11 কোম্পানি, ব্যারাকপুর পুলিশ জেলায় 9 কোম্পানি, কোচবিহারে 9 কোম্পানি, পূর্ব বর্ধমানে 8 কোম্পানি, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়িতে প্রত্যেকটিতে 7 কোম্পানি করে, দার্জিলিংয়ে 6 কোম্পানি, আলিপুরদুয়ার, পুরুলিয়া 5 কোম্পানি করে প্রতিটিতে, বনগাঁ পুলিশ জেলা বিধাননগর কমিশনারেটে প্রত্যেকটিতে 4 কোম্পানি করে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং কালিম্পংয়ে প্রত্যেকটিতে 3 কোম্পানি করে বাহিনী মোতায়েন থাকবে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিচালক ডিজিপি একটি চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের 20/2/2026 তারিখের বার্তার ভিত্তিতে প্রাথমিকভাবে 480 কোম্পানি সিএপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরা মূলত এরিয়া ডমিনেশন, এলাকায় টহলদারি, সাধারণ মানুষের মনে আস্থা বৃদ্ধি, ভোটের দিনের ডিউটি, ইভিএম স্ট্রংরুম পাহারা এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তায় কাজ করবে। এবার দেখে নেওয়া যাক যে কোন বাহিনী কতটা মোতায়েন হচ্ছে, কোন বাহিনীতে কত কোম্পানি সেনা এখানে আসছে। সিআরপিএফ 230 কোম্পানি, বিএসএফ 120 কোম্পানি, আইটিবিপি 47 কোম্পানি, এসএসবি 46 কোম্পানি এবং সিআইএসএফ 37 কোম্পানি। মানুষের ভাষার এই এপিসোড এই পর্যন্ত। মানুষের ভাষার এই সংবাদ এবং আমাদের এপিসোডগুলো কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এপিসোডগুলি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। মানুষের ভাষার এই এপিসোডে এই পর্যন্ত। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।